সেই জন্য কি কারাগারটা হ্যাঁ, সেভাবেও আসতে আছে? পারে। হুম। আচ্ছা, এইবার আমরা আজকের মূল পড়ায় ঢুকে যাব। আমার আজকে পিসিতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি আজকে ছবিটা ড্র করতে পারছি না। আপনারা প্রত্যেকে একটু ছক এঁকে নিন। ম্যাম, টপিক কি আছে? টপিক লিখুন যে 12টি যে ভাব হয়, এই যে আমরা এতক্ষণ ধরে 12টি ভাবের বিভিন্ন পর্যালোচনা করলাম। এই 12টি ভাব, 12টি ভাব থেকে তো বিভিন্ন রকম আলোচনা আমাদের হয়, বিচার হয়। দেবাশিস বাবু, আপনি মিউট করে দিন। হ্যাঁ, 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 হ্যাঁ। সবাই মিউট করে দিন, যার যারা আছে। এবার এই ভাবগুলো কি সব সময় আমাদের জন্য পজিটিভ ফল দেয়? দেয় না। তাহলে কোন কোন ঘরগুলো আমাদের জন্য পজিটিভ ফল দেয়, কোন কোন ঘরগুলো আমাদের নেগেটিভ ফল দেয়, কিভাবে সেখান থেকে আমরা বিচার করব যে তারা আমাদের পজিটিভ ফল দেবে কি না নেগেটিভ ফল দেবে? তো এই ভাবের বিভাগ, 12টি ভাবের বিভাগ। এবার সবাই ড্র করেছেন ছক? হ্যাঁ ম্যাম, করেছি। হ্যাঁ। এই পড়াগুলো একটু বুঝে নেবেন, ভালো করে বুঝে নেবেন বলতে নিজের নোটটা নিজে সঠিকভাবে লিখে নেবেন। কারণ ওই এখন বুঝবেন, এটা যেহেতু একটু কঠিন পড়া, পরে বুঝবেন না এরকম যেন হয় না যে আমি ভুল করছি। এগুলো কিন্তু আমাদের বিচারের ক্ষেত্রে খুবই মূল্যবান বিষয়, মানে লাগবে। এবার আজকে আমরা সূত্রগুলো শিখব। এরপরে যখন আমরা অ্যাডভান্সে যাব কিভাবে বিচার করতে হয় সেটা তখনকার পড়া, আজকের পড়া নয়। আজকে আমরা আমাদের যেহেতু এখনো পর্যন্ত আমরা বেসিকে রয়েছি, তো বেসিকে আমরা মূলত সূত্রগুলো শিখব। এই সূত্রর অ্যাপ্লাইটা আমরা কিভাবে করব, যেমন পল্লবী যে প্রশ্নটা করলো কিভাবে বিচার করব, সেই বিচারটা কিভাবে করব সেটা আমাদের বেসিকের পড়া নয়, সেটা আমরা অ্যাডভান্সে গিয়ে শিখব। তো সূত্রগুলো যেন আমাদের সবার কাছে সঠিকভাবে থাকে। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে দুস্থান, না সরি দুস্থান না, প্রথমেই আমরা জানবো সেটা হচ্ছে লক্ষ্মী স্থান। লক্ষ্মী স্থান কাকে বলে? যতগুলো ভাব আছে 1 থেকে 12, এই 1 থেকে 12-র মধ্যে 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর। 1, 5, 9, একে ত্রিকোণ ভাব বলে। ত্রিকোণ দেখো, তিনটেকে তোমরা যদি একটা কাল্পনিক রেখা দিয়ে আঁকো তাহলে তিনটে কোণের সৃষ্টি হচ্ছে। তো একে বলা হয় ত্রিকোণ ভাব বা লক্ষ্মী ভাব। এই ভাবগুলো সর্বদাই ভালো ফল দিয়ে থাকে। প্রথম আমরা যখন বিচার করি একটা চার্ট খুলে দেখি, খুলে যদি দেখি যে কোনো লগ্নপতি সে 1, 5, 9 এই ভাবগুলোর মধ্যে অবস্থান করছে, অর্থাৎ লক্ষ্মী স্থানে অবস্থান করছে, তাহলে জানতে হবে সেই মানুষটার জীবনে কিন্তু মানে ভাগ্য ভাব বা তার জীবন অল অল মানে পুরো জীবনটাই অনেকটা স্মুথ, মানে খুব সাবলীল ভাবেই তার জীবন চলবে। এটুকু লেখা হয়েছে। ম্যাম এক, আর একবার বলুন না, সাবলীল কি বললেন? সাবলীলভাবে চলবে মানে কোনো ব্যক্তির যদি লগ্ন লর্ড 1, 5, 9 ভাবে থাকে তাহলে তার জীবনযাত্রা সাবলীল হবে, মানে তার লাইফে স্ট্রাগলটা কম হবে। ম্যাম, হুম। 1, 5, 9 ঘরে থাকে মানে দৃষ্টি দেয়? না না, লগ্ন লর্ড ও ধরুন। আচ্ছা। এই জিনিসটা আবার কিন্তু বুঝে নিতে হবে। এবার আপনারা অনেকেই কিন্তু কালপুরুষের ভাবের সঙ্গে গোলান, ওইটা নয় কিন্তু। যে ব্যক্তির যে লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে 5 নম্বর ঘর, সেই লগ্ন সাপেক্ষে 9 নম্বর ঘর, কালপুরুষের 5 বা 9 নয় কিন্তু। ঠিক আছে? যার যেটা লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে 5 নম্বর ঘর, সেই লগ্ন সাপেক্ষে 9 নম্বর ঘর হচ্ছে তার চার্টের লক্ষ্মী স্থান বা ত্রিকোণ স্থান। এবং সেই পার্টিকুলার লগ্নটি যে মালিক, অর্থাৎ যে যার লগ্ন নিয়ে বসে আছে সেই লগ্নের যে মালিক, অর্থাৎ লগ্ন লর্ড, যদি 5 নম্বর ভাবে বসে, যদি 9 নম্বর ভাবে বসে, তাহলে আমরা প্রেডিকশন করব ওই মানুষটার ক্ষেত্রে যে আপনার কিন্তু জীবনে স্ট্রাগল অনেক কম, তুলনামূলকভাবে আপনি বেশ শান্তির জীবনযাপন করবেন। ঠিক আছে? এইটুকু লিখেছি তো আমরা। হ্যাঁ ম্যাম।
বেশ, এবার লক্ষ্মী স্থানের পরে, ত্রিকোণের পরে আমরা লিখবো হচ্ছে কেন্দ্রস্থান বা নারায়ণ স্থান। এক, একটাকে আমরা আগেও পেয়েছি, ত্রিকোণেও 1 নম্বর হবে, কেন্দ্রের ক্ষেত্রেও একটাকে ধরবো। তাহলে 1 নম্বর ভাব, 4 নম্বর ভাব, 7 নম্বর ভাব এবং 10 নম্বর ভাব। আমাদের জীবন মূলত চারটি, মানে আমাদের জীবনে যতগুলো চাহিদা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যে বেসিক চাহিদা, যেগুলোকে বাদ দিয়ে মানুষ চলে না, চলতে চায় না, সেই বেসিক চারটে স্তম্ভ জীবনের, সেই চারটে স্তম্ভের বিচার করা হয় কিন্তু 1 নম্বর ভাব, 4 নম্বর ভাব, 7 নম্বর ভাব এবং 10 নম্বর ভাব। মনে মনে তোমরা ভাবের কারকত্বগুলো একটু মনে করে দেখো, যে 1 নম্বর থেকে আমরা নিজেকে বিচার করছি আমি, 4 নম্বর থেকে আমার বাসস্থান, আমার মানসিক সুখ শান্তি, 7 নম্বর ভাব থেকে আমরা বিচার করছি আমাদের স্পাউস, আমাদের সঙ্গী, আর 10 নম্বর ভাব থেকে আমাদের জীবিকা। মূলত এই চারটে জিনিস যদি কোনো মানুষের ঠিক থাকে, বাকি অনেক কিছুই কিন্তু মানুষ অতিক্রম করতে পারে। তো জীবনের যে চারটি স্তম্ভ, সেই চারটি স্তম্ভই হচ্ছে এই চারটি ঘর, 1, 4, 7, 10। এই ভাবগুলোকে বলা হয় কেন্দ্রভাব বা নারায়ণ স্থান বা বিষ্ণু স্থান। 1, 4, 7, 10, এই স্থানগুলোকে বলা হয় কেন্দ্রভাব বা বিষ্ণু ভাব বা নারায়ণ ভাব। বিষ্ণু ভাব আর ওটা ছিল লক্ষ্মী ভাব, লক্ষ্মী আর বিষ্ণু। তো লিখবো কিভাবে তাহলে? ওই তো এটা যেটা বললাম ওটা নিজের ভাষায় বুঝিয়ে লিখুন। 1, 4, 7, 10, এই চারটি ভাবকে বলা হয় কেন্দ্রস্থান বা বিষ্ণু স্থান। হয়েছে? এইটুকু লেখা হয়েছে? হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে দুস্থান। দুস্থান, দুস্থান কথাটা দিয়েই আমরা কি বুঝেছি? যে স্থানটা ভালো নয়, স্থানটা হচ্ছে খারাপ স্থান। দুস্থান মানে হচ্ছে খারাপ স্থান, যে স্থানগুলো বা যে ভাবগুলো থেকে আমরা লাইফে নেগেটিভ কিছু পাই, খারাপ কিছু হয় আমাদের জীবনে, বা আমাদের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত খারাপ ঘটনাবলী, যে ভাবগুলো থেকে আমরা বিচার করে থাকি, সেইগুলোকে বলা হচ্ছে দুস্থান। সেই দুস্থান কারা? সেই দুস্থান হচ্ছে 6, 8 এবং 12। 6 নম্বর ভাব, 8 নম্বর ভাব এবং 12 নম্বর ভাব। কেন এরা দুস্থান? এরা হচ্ছে আমাদের জীবনে, মানে এই সমস্ত জায়গার থেকে আমাদের জীবনে আহ বাধা বিপত্তি আসা, সাডেন দুঃখ যন্ত্রণা আসা, উম, ক্ষতি হয়ে যাওয়া, এই সকলগুলো হয়। যেমন ধরো এই 6 নম্বর ঘর থেকে তোমরা জানো, একটা মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে, একটা মানুষ যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, মানে একটার সঙ্গে একটা লিঙ্কড। একটা মানুষ রোগগ্রস্ত হলো, তার যদি ব্যাংক ব্যালেন্স না থাকে, গোছানো পয়সা যদি না থাকে, তাহলে সে ঋণগ্রস্তও হবে। তাহলে আমার জীবনে রোগ এবং ঋণ দিচ্ছে কে? 6 নম্বর ভাব। এবার এই ঘর থেকে তো আমরা বিচার করব যে এই এই 6 নম্বর ঘর থেকে রোগ এবং ঋণ হবে কি হবে না, আমি একটা মানুষের বিচার করে দেখব। এবার এখানেও সেই প্রারব্ধ পূর্বজন্মের হিসেব, যে এক পাশাপাশি দুটো চার্ট, হয়তো একই লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে আমরা বিচার করছি, একজনের 6 নম্বর ঘর থেকে আমরা বিচার করে দেখছি না, এর 6 নম্বর ঘরটা স্ট্রং আছে, এর রোগ ঋণ শত্রুতা লিটিগেশন এই সমস্ত ঝামেলায় এ যাবে না, ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক। আর একটা মানুষের চার্ট আমরা বিচার করে দেখছি যে না, এই মানুষটা 6th হাউসটা ঘেটে গেছে, এই মানুষটা 6th হাউসটা ঘেটে যাওয়ার ফলে এ রোগগ্রস্ত হবে, এ ঋণগ্রস্ত হবে, এ মামলা মোকদ্দমায় জড়াতে পারে। তো এই যে দুটো চার্ট কেন হলো, সেই কেনর উত্তর আমাদের আমাদের পূর্ব জন্মের দিয়ে থাকবে, যে এই মানুষটা আগের জীবনগুলোতে কোনো না কোনো ঋণ হওয়া মানে কি? ঋণ হওয়া মানে হচ্ছে আমার পর্যাপ্ত ইনকাম না থাকা,
আমাদের দ্বিতীয় ভাব যদি স্ট্রং না হয়, তাহলেই তো মানে আমার যতটুকু আয় তার থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তখনই আমরা ঋণ হব। তো সেই ক্ষেত্রে দেখা যাবে এদের পূর্ব মানে প্রিভিয়াস লাইফগুলোতে যা ছিল, যে এরা কোনো রকম ভাবে ধনের অপচয় করেছে। আজ আমার কাছে টাকার প্রাচুর্য আছে, আমি আহ, সম্পদ, যে কোনো সম্পদকে তো আমরা লক্ষ্মী, লক্ষ্মীর সঙ্গে তুলনা করি, মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী তো মূলত আরাধনার বিষয়, যত্নের বিষয়। তো তোমাদের যাদের আমাদের প্রত্যেকের জীবনে যে সম্পদটাই থাকুক, সেটা বাড়ি হোক, জমি হোক, স্বর্ণালঙ্কার হোক, লিকুইড ক্যাশ হোক, সেই যে সম্পদটা, সেই সম্পদটাও তো মা লক্ষ্মীর সমান। কিন্তু আমরা তাকে মিস ইউজ করছি, তাকে যত্ন করছি না, তার আরাধনা করছি না। আরাধনা মানে কি? সঠিকভাবে তার সংরক্ষণ। ব্যয় হয়ে গেল মানে তো সেটাকে তার আরাধনা হলো না। ব্যয় হয়ে গেল মানে তাকে আমরা খরচা করে ফেললাম, আমাদের জীবন থেকে তাকে আমরা বিসর্জন দিয়ে দিলাম। সম্পদের বিসর্জন মানেই 12th হাউস। তাহলে সেই সেই যে একটা অন্যায়, যে সম্পদটা আমাদেরকে দেওয়া হয়েছিল, যেই কুবেরের কাছ থেকে মানে বিষ্ণুর কাছ থেকে কুবের সম্পদ এনেছিলেন, এবং সেই সম্পদের কিছুটা ভাগ শ্রীলক্ষ্মী আমাদের দিয়েছিলেন আমাদের জীবনযাপন করার জন্য, আমাদের এখন যার যতটুকুনি আছে, সেটাকে যে সংরক্ষণ করব, যেটা আমাদের দায়িত্ব, সেটা আমরা করলাম না, অকারণে মিস ইউজ করছি পয়সার। আজ অ্যাপেল, কাল রয়্যাল এনফিল্ড, পরশুদিন গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাই, ডিস্কোতে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি করে পয়সার একেবারে জলাঞ্জলি। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে যে তাই বলে কি জীবনের শখ পূরণ করব না? অবশ্যই করব, কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়। তো এই কারণে যারা অর্থের অপচয় করছে এই জন্মে, তাদের কিন্তু পরের জন্মে ওই ধনভাব ব্যাহত হবে, অর্থাৎ তার 6th হাউস অ্যাক্টিভ হবে, অর্থাৎ ঋণ, রোগ, শত্রুতা ওখান থেকে তৈরি হবে। এটা গেল। আর 8 নম্বর মানে অষ্টম ভাব থেকে আমরা জানি যে সাডেন দুঃখ, অ্যাক্সিডেন্ট, ওখান থেকে আমরা মৃত্যুর বিচার করি, আয়ুর বিচার করি। ওখান থেকে আমরা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, পীড়া, মানসিক যন্ত্রণা, এই সব কিছুর বিচার করি। তো দেখো ওইখান থেকেও কিন্তু আমাদের যা কিছু খারাপ তাই আসছে। আবার 12 নম্বর ঘর, ব্যয়। আমাদের সব থেকে ভয়ের জায়গা ব্যয়। আত্মীয় স্বজন বিয়োগ, টাকা পয়সার বিয়োগ, ভালোবাসার বিয়োগ, যত রকম বিয়োগ আছে, এই বিয়োগটাকে আমরা ভীষণ ভয় পাই। আমাদের সব থেকে কষ্টের জিনিস বিয়োগ হয়ে যাওয়া। তো সেই বিয়োগটা কিন্তু 12 নম্বর ঘর থেকেই আসছে। সুতরাং এই 6, 8 এবং 12, এই তিনটে ঘরকে বলা হয় দুস্থান। এবং এই ছয় তিন প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে, লগ্ন একটা চার্ট খুললাম, চার্ট খুলে তার যদি লগ্নটাকে আমরা দেখি, ফার্স্টলি যে লগ্ন যে লর্ড আছে, সেই লর্ড কোনো রকম ভাবে 6, 8, 12কে কানেক্ট করেছে। কিভাবে কিভাবে সংযোগ তৈরি হয় তোমরা আগের দিন ক্লাসে পড়েছো, গ্রহদের যে সম্পর্কগুলো, ভাবের সঙ্গে সেরকম সম্পর্ক তোমরা জানো যে কিভাবে সম্পর্ক তৈরি হয়। যদি লগ্ন লর্ড কোনো রকম ভাবে 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে আগের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে লগ্ন লর্ড লক্ষ্মী স্থানে থাকলে তার জীবন সাবলীলভাবে চলবে, স্ট্রাগল তার জীবনে অনেক কম। এখানে কিন্তু তার ঠিক উল্টো হবে, এই মানুষটার জীবন কিন্তু দুঃখ, যন্ত্রণা, হতাশা, স্ট্রাগল, কষ্ট, মানসিক পীড়া, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু চলবে। মানে যার সঙ্গে যে আহ, ভাবটার সম্পর্ক তৈরি হচ্ছে, ছয়ের হলে ছয়ের, তার মানে লগ্ন যদি 6তে যায়, তাহলে মানুষটা ঋণে জড়াতে পারে, মানুষটা রোগগ্রস্ত হতে পারে, মানুষটার সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি হতে পারে। মানুষটা যদি 8তে যায়, তাহলে 8th থেকে যে সমস্ত বিচার আমরাগুলো করি, মানে হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, হঠাৎ করে তার সাডেন কষ্ট, দুঃখ, হতাশা, পীড়া, মৃত্যু সমযন্ত্রণা, এই সমস্ত সে ভোগ করতে পারে। আবার 12 নম্বর ঘরে সে হঠাৎ করে একা হয়ে যেতে পারে, সে সমস্ত জাগতিক মায়া মোহ ত্যাগ করে দিয়ে মোক্ষের পথে এগোতে পারে। এবার সেটা হচ্ছে বলবত্তা দেখতে হবে যে এই ভাব, যে লগ্ন লর্ডটা আর ওই ভাবের যে কানেকশন হচ্ছে, তাদের মধ্যে কানেকশনটা কতটা স্ট্রং হচ্ছে, সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তাহলে এই দুস্থানটা আমরা জানলাম। এটা ক্লিয়ার হয়েছে? কারোর হ্যাঁ কোনো? ম্যাম, এটা হ্যাঁ তো ম্যাম। ক্লিয়ার হয়েছে, কিন্তু নারায়ণ স্থানে গেলে কি হবে, রেজাল্টটা বিষ্ণু স্থানে গেলে? না, বিষ্ণু স্থানে গেলে পরে তুলনামূলকভাবে ভালো। এবার কতটা ভালো এর আরো অনেকগুলো ধাপ আমরা জানবো, সেইগুলো দিয়ে বিচার করছি। তবে তোমরা বুঝবে, আসছি। এরপরে আমরা যখন প্রত্যেকটা ভাব, মানে ভাব লর্ড এবং ভাবের প্রত্যেকটা ভাবের যখন বিশ্লেষণ করব, তখন হচ্ছে ফার্স্ট লর্ড 4তে গেলে কি হয়, ফার্স্ট লর্ড 7তে গেলে কি হয়, ফার্স্ট লর্ড 10তে গেলে কি হয়, এগুলোর বিচার করব পুরোপুরি ভাবে। এবার তুমি বিচার করো, তো তুমি নিজে তোমার বাড়িতে বসে আছো, তোমার নিজের বাড়িতে বসে আছো,
অথবা তোমার মায়ের সঙ্গে যদি তোমার সম্পর্ক ভালো হয়, পৃথিবীর সকল মায়ের সঙ্গে সকল সন্তানের সম্পর্ক ভালো ভালো হয় না। কেবলমাত্র যে সন্তানেরই দোষ তা কিন্তু নয়। এমন ওই যে আমরা আগে পড়েছি যে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, এখন কিন্তু কলিযুগে সেই শর্ত আর খাটে না। এমন অনেক মা আছে যে মা ওই সন্তানের জন্য বড় পীড়াদায়ক, এরকম প্রচুর মা আছে। যদি সেই রকম মা না হয় যে মায়ের কাছে গিয়ে তুমি প্রকৃতপক্ষে শান্তি পাও, সেই রকম মা যদি মায়ের কাছে কি তুমি যদি থাকো, তুমি শান্তি পাবে। তুমি যদি নিজের বাড়িতে আসো, তুমি শান্তি পাবে। তুমি তোমার মানসিক শান্তির জায়গায় গিয়ে বসো, মানে তুমি যেমন জলের কাছে গিয়ে বসতে পছন্দ করো, তোমার যেমন ভালো লাগে জলের পাশে গিয়ে বসতে, তো তুমি যখন জলের পাশে গিয়ে বসছো, অবভিয়াসলি তোমার শান্তি ফিল হচ্ছে, তাই কি না? তুমি যেমন জলের রাইট। পাশে গিয়ে শান্তি পাচ্ছ, এরকম অনেক ব্যক্তিই আছে যারা হচ্ছে মলে গিয়ে শান্তি পায়। তুমি জল আর তারা মল। মল বলতে ওই আহ, ওই যে শপিং মল। শপিং মল, হ্যাঁ। তো এই, এবার সাধারণভাবে কি, ফোর্থ লর্ড মানে তোমার ওই ভালো ভালো কারো কথা, সেখানে তুমি নিজে গেছো, তাহলে তোমার শান্তি অবভিয়াসলি ভালো থাকছে। এবার তুমি পার্টনারের সঙ্গে আছো, সেভেন্থ হাউস তোমার পার্টনার, ওই একই প্রসঙ্গ। তোমার পার্টনার মানে তোমার বর, বা যদি তোমার উল্টো দিকে কোনো ছেলে বন্ধু থাকে, মানে ছেলে থাকে, তার স্ত্রী, সে যে সব সময় ভালো হবে এমন তো নয়। এমন অনেক স্ত্রী বা এমন অনেক স্বামী যারা মৃত্যু সম হয়, মানে তাদের কাছ থেকে দেওয়া যন্ত্রণা উল্টো দিকের পার্টনার কাছে মৃত্যু সম হয়। এবং অনেক পার্টনার মানে আমাদের কাছে এমন অনেক মানুষ আসে, তোমাদের কাছেও আসবে, যারা এসে বলে রীতিমতো এই কথাটাই বলে যে আর সহ্য করতে পারছি না, আমার এই পার্টনার মানে আমার বউ মরবে কবে। এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করে, আমার বউ মরবে কবে। তাহলে ওই পার্টনারটা কতটা বিষময়, মানে কতটা টক্সিক, যে ওই মানুষটা নিতে তো পারছে না, সামাজিক ভয়ে বিভিন্ন রকম পরিস্থিতিতে তাকে ত্যাগ করতেও পারছে না, তাহলে তাকে ছাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে মৃত্যু। সে মৃত্যু কামনা পর্যন্ত করছে, যে মরলে বাঁচি। ইভেন এমন এমন জায়গাতে এসে, ওই যে মায়ের প্রসঙ্গটা টানলাম, এমন টক্সিক রিলেশনশিপ হয়ে যায় মায়ের সঙ্গে সন্তানদের, যে সন্তানরা এসেও বলে যে দেখুন তো আমার মা আর কতদিন থাকবে, কতদিন জ্বালাবে। হয়ে যায় মানে একেবারে সব সময় যে সূত্র আর শর্তে জীবন বাঁচে তা নয়, পরিস্থিতি অনেক রকম সমস্যায় আমাদের ফেলে দেয়। তাহলে তোমার যদি পার্টনার খুব ভালো হয়, সেভেন্থ হাউস, যদি তোমার মনের মতন একজন সঙ্গী হয়, তুমি সেখানে গিয়ে ভালো থাকবে। কিন্তু ধরে নিলাম চার খুব ভালো, তোমার মায়ের সঙ্গে তোমার ভীষণ ভালো সম্পর্ক, তুমি মায়ের কোলে গেলে পৃথিবীর সেরা শান্তি পাও, ম্যাক্সিমাম যেটা হয় সবাই পায়, তাহলে তুমি লগ্ন হিসাবে ফোরতে আছো, মায়ের কাছে আছো, খুব শান্তিতে আছো। তুমি সেভেন্থে তোমার পার্টনারের সঙ্গে আছো, প্রেমে আছো, কামে আছো, তুমি খুব শান্তিতে আছো। কর্ম, তুমি একটা মানুষের জন্মই হয় কর্ম করার জন্য, কর্ম বলতে কর্মা নয়, তার জীবিকা, সে কিছু করবে। একটা অলস মানুষ, সে সারা জীবনে নিজেরও ভালো করে না, সে কারোর ভালো করতে পারে না। সারাদিন সে বসে বসে যত রকম নেগেটিভ থটস, ওভার থিঙ্কিং, এই সমস্ত করে নিজেও জর্জরিত হয়, এবং বাকি পাঁচটা মানুষেরও জীবন নষ্ট করে ছাড়ে। এখন বসে বসে ডিপ্রেশন হচ্ছে, ডিপ্রেশন হয়ে আমার মনের মধ্যে আসলো একটা মানে বিদঘুটে টাইপের একটা প্রশ্ন আসলো। সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না, করলাম আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন। হ্যাঁ বলতো এই ব্যাপারটা কি হবে। সেও খানিক বক বক করে কোনো সলিউশন দিতে পারলো না, তারও সময় নষ্ট, আমার সময় নষ্ট। এটা একেবারে মানে কি বলবো, বেসলেস একটা আলোচনা। আমার মন খারাপ হচ্ছে বলে তাকেও ব্যতিব্যস্ত করা। তো এই যে মানুষটা যদি কর্মের সঙ্গে যুক্ত থাকে, মানে পৃথিবীতে একটা মানুষের সুখে থাকার অন্যতম কারণ হচ্ছে কর্মব্যস্ততা। যে মানুষটা কর্মব্যস্ত তার কিন্তু এই দুঃখ বিলাসিতা করার টাইম নেই। কারণ তাকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা হিসাব করে বিচার করে চলতে হয়। মানে অ্যালার্ম দিয়ে 5 মিনিট আগে যদি ঘুম ভেঙে যায়, দেখে 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিটও ঘুমোয়। আমি ব্যক্তিগত নিজে ঘুমাই, 1 মিনিট বাকি থাকলেও আবার একটু ঘুমিয়ে নিই, যে 1 মিনিট লস করা যাবে না, 1 মিনিট তো ঘুমাই। হ্যাঁ। তো সেই কর্মব্যস্ততা মানুষকে সুখে রাখে। তো তুমি যদি তোমার কর্মের স্থানে থাকছো, তো তুমি অবভিয়াসলি, হ্যাঁ, সেখানে কর্মক্ষেত্রে তোমার পীড়া আসবে কিনা, বস তোমাকে যন্ত্রণা দেবে কিনা, সেখানে কলিগরা তোমার সঙ্গে বদমাইশি করবে কিনা, গোপন শত্রুতা সেখানে তৈরি হবে কিনা, তারও কম্বিনেশন চার্টে থাকে। কিন্তু মূলত আমরা কাজের জায়গায় থাকলে বেসিক্যালি ভালো থাকি। তো তার জন্য এই যে 4, 7 আর 10 আমাদের বেসিক্যালি ভালো ফল দেয়, যদি না কোনো রকম অ্যাপ্লিকেশন থাকে। অ্যাপ্লিকেশন কখন থাকবে, মানে অ্যাপ্লিকেশন থাকলে কি আসবে, ওই বাজে মা, ওই বাজে বউ, কর্মক্ষেত্রে বস বাজে, এই ধরনের কম্বিনেশনগুলো তৈরি হবে। বাজে মা কথাটা খুব আমি ভুল অন্যায় বললাম, মায়ের সঙ্গে সম্পর্কটা আর ভালো নেই, সেই আর মধুরতার জায়গাটা নেই, এরকম তৈরি হতে পারে। তো এটা এটা গেল। এরপর আমরা শিখবো হচ্ছে, লেখো, পণ ফর ভাব। পণ ফর ভাব।
আরেকবার বলবেন ম্যাম? পন ফর, প ন ফ র। আমি ইংরেজিতে যদি বানান করা হয় তাহলে হবে PANFAAR, PANFAR, পনফার। হয়েছে? পনফর ভাবটা হচ্ছে কেন্দ্রস্থানের বৃদ্ধি ভাব। তাহলে কেন্দ্রস্থান আমরা একটু আগেই জানলাম, কোন কোন ভাবগুলোকে কেন্দ্রস্থান বলা হয়? বলো কে? এক চার সাত। 1 4 7 10। গুড। তাহলে 1 4 7 10টাকে কেন্দ্র বলা হয়। তাহলে 1 4 7 10-এর বৃদ্ধি ভাব। বৃদ্ধি ভাব মূলত, বৃদ্ধি কথাটা আমরা কোন ভাব থেকে ধরি? সেকেন্ড হাউস সেকেন্ড থেকে। হাউস। তাহলে আমার একের আহ, একের যদি বৃদ্ধি হয় তাহলে একের বৃদ্ধি হলো 2 নম্বর ভাব থেকে। দুই। 4-এর বৃদ্ধি পাঁচ। 5। আচ্ছা, 7-এর বৃদ্ধি আট। 8। আর 10-এর বৃদ্ধি 11th। একাদশ। ব্যাস। 11। এই যে 4টি ভাব, এই 4টি ভাব থেকে ভাবের বিচার কর, মানে ভাবটাকে বলা হয় পনফর ভাব। এটা মূলত এক কথায় লিখবো যে কেন্দ্র ভাবের পরবর্তী ভাব বা কেন্দ্র ভাবের বৃদ্ধি ভাবকে বলা হয় পনফর ভাব। আবার বলি, কেন্দ্র ভাবের বৃদ্ধি ভাব বা কেন্দ্র ভাবের পরবর্তী ভাবকে বলা হয় পনফর ভাব। তারা কোন কোন ভাবগুলো বেরোলো আপনারা একটু নিজেরাই মাথা কাটিয়ে লিখে নিন। ম্যাম, এটার কি ফলাফল হবে একটু বলুন না। যদি কোনো লর্ড তার বৃদ্ধি ভাবে থাকে তাহলে ভালো ফল 5 পাবে। 8 11 বললেন। সেকেন্ডে থাকলো, এ ভালো বাবা! ফল পাবে। ফোর্থ লর্ড ফিফথে থাকলো, ভালো ফল পাবে। এরকম কিছু ক্ষেত্রে ভালো ফল পাবে। আবার যেমন ধরো সেভেন্থ লর্ড যদি সিক্সথে চলে যায়, এইটতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু যেহেতু এইটটা পরবর্তী বৃদ্ধি ভাব থাকা সত্ত্বেও যেহেতু ওটা এইট থেকে আমরা এইট আমাদের দুস্থান পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে না। আবার ধরো টেন্থ লর্ড ইলেভেন্থে গেল, সেখানে ভালো ফল পাবে। বুঝা গেল? ম্যাম। 2 11 বললেন তো, তাই তো? হ্যাঁ, বলেছি হচ্ছে 2 নম্বর। 1 4 7 10। 2 5 8 এবং 11 এটা হচ্ছে পনফর ভাব। মানে আপনার যেটা কেন্দ্র, 1 4 7 এবং 10কে আপনারা কেন্দ্র হিসেবে পেয়েছেন, ওই কেন্দ্রের ঠিক পরের ঘরটা আপনারা একটু হিসাব করে মাথা কাটিয়ে লিখুন। এক ম্যাম, নম্বর পরের ঘর। একটা আমাকে বলুন, ধরুন ধনু লগ্ন, ঠিক এখন আছে? কোনো প্রশ্ন নয়, না, করা করার। বুঝতে যাইনি, আমি বুঝতে পারলাম না এটা। আমি বলে দিচ্ছি তো, কোনো যার যেটা লগ্ন, সেই যে কোনো মানুষের লগ্ন সাপেক্ষে 1 4 7 10 এটা হচ্ছে কেন্দ্রভাব, রাইট? ঠিক কেন্দ্রভাবের আছে। পরের ভাবটাকে বলা হয় মানে পনফর ভাব। তার মানে একের হলে 2, 4-এর হলে 5, 7-এর হলে 8, 10-এর হলে 11, এই কটা ভাবকে বলা হয় পনফর ভাব। করার মধ্যে কোনো প্রশ্ন নেব না। ঠিক আছে। হুম। আমি শেষ করতে পারি না একদিনও কথা বলতে বলতে, সব দিনই একটু ম্যাম, লেট হয়ে যায়। ফলাফল কি হয়? হ্যাঁ, ফলাফল কি হয়? এই ভালো তো না একটু খারাপ? আগেই বলেছি। কোথায় ছিল? একটু আগেই বলেছি, 1 মিনিট আগেই বলেছি। আবার রেকর্ডেড ভিডিও পরে শুনে নিও। আচ্ছা, কনফার ভাব হয়ে গেল। এরপরে লিখবো আমরা অ্যাপোক্লিম ভাব। অপক্লিম বা অ্যাপোক্লিম। অ্যাপক্লিম। এইটাকে প্রবাল আমায় উত্তর দেবে, আমি বলে দেব, বোঝাবে প্রবাল। সেটা হচ্ছে পনফার ভাবটা আমরা এইমাত্র শিখলাম কোন কোন ভাবকে পনফার ভাব বলে। এবার এই পনফার ভাবের পরবর্তী ভাবকে বলা হয় অ্যাপোক্লিম ভাব। আবার বলছি, পনফর যে ভাবগুলো, সেই পনফর ভাবের পরবর্তী ভাবগুলোকে বলা হয় অ্যাপোক্লিম ভাব।
মূলত এই ভাবগুলোতে কোনো গ্রহ বসলে সেই গ্রহ দশান্ত দশায় যখন ভাব কানেক্টেড করে তখন হচ্ছে যে কোনো গ্রহই 50% কম ফল দেয়। মানে এটা হচ্ছে এই অ্যাপোক্লিম কথার অর্থ হচ্ছে পতন বা ক্ষয়। তো এইখানে যে গ্রহটা বসবে সেই গ্রহ মূলত ফলটা 50% কম দেয়। ভালো হলে 50% ভালো কম, খারাপ হলে 50% খারাপ কম। দশান্তর দশায় না? হ্যাঁ, ফল সবসময় দশা অন্তর্দশাই দেবে। মনে করো তোমার চার্টে রয়েছে শনি মঙ্গল যোগ। তোমরা সবাই শুনেছো যে শনি মঙ্গল যোগ থাকলে অ্যাক্সিডেন্ট হয়। এটা কমন, এটা হচ্ছে একটা মিথ, সবাই জানো। তাই শনি মঙ্গল যোগ থাকলে অ্যাক্সিডেন্ট হয়, তোমার চার্টে আছে, তাহলে কি তুমি জন্ম থেকে প্রতিদিন অ্যাক্সিডেন্ট ভোগ করছো? করছো না, না। বুঝতে পারছি। তাহলে কখন করবে? শনি মঙ্গল যখন চার্টে দশা অন্তর্দশায় কানেক্টেড হবে তখন। ঠিক আছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে আমাদের যে যোগগুলো আছে, আমাদের প্রত্যেকের চার্টের মধ্যে যে যোগগুলো আছে, সেই যোগগুলো বলে হচ্ছে কি হবে। যোগ বলে আমাদের জীবনে কি হবে, আর দশা অন্তর্দশা বলে কখন হবে। থাকলেই কিন্তু সেটা হয় না। এমন অনেক মানুষের জীবনে কোটিপতি হওয়ার যোগ হয়ে বসে আছে, কিন্তু মানুষটা মরে গেছে ভিখারির মতন অবস্থা হয়ে। তাহলে তার জীবনে ওই কোটিপতি সে হতে পারলো না কেন? কারণ তার জীবনে সেই দশা অন্তর্দশা আসেইনি। তো দশা অন্তর্দশা যদি না কানেক্ট করে, ওই যোগ কিন্তু ফলপ্রসূ হয় না। যোগ যোগের মতনই থাকবে। ঠিক আছে। এবার আমাকে প্রবাল বুঝিয়ে বলো, যে আমি এই যে বললাম অ্যাপোক্লিম ভাব, কোন কোন ভাবগুলোকে অ্যাপোক্লিম ভাব বলে, তুমি বুঝিয়ে বলো। তো লগ্নপতি আপনার 3 6 3 6 9 12। 3 6 9 12। আচ্ছা, এটাকে কনফার্ম করবে হচ্ছে লাবণী। আসুন লাবণী, বলুন তো ও কি ঠিক বলেছে? লাবণী আসুন, পরের দিন বলবেন না আমি একটু কম বুঝেছি। কোথায় লাবণী? না তো, সরি, শ্রাবণী না শিবানী আছেন? শিবানী, শিবানী। শিবানী, শিবানী। হ্যাঁ, হ্যাঁ, শিবানী বলুন। ও যেটা বললো হ্যাঁ, ও কি ঠিক বললো? 3 6 12 ঠিক আছে। হুম। কিন্তু নয়ের ব্যাপারে হচ্ছে, নয় তো লক্ষ্মী স্থান, সেটাও কি এখানে আসবে? না না, সূত্র, লক্ষ্মী নারায়ণ সব বাদ দিন, ওই হ্যাঁ, সূত্রটা তাহলে কিন্তু তিন একটু বুঝে ছয় যাবে। নয় বারো ঠিকই আছে। কেন সেটা বুঝিয়ে দিন। কর্ণফলের কেন পরবর্তী, বুঝিয়ে দিন। কর্ণফলের পরবর্তী ভাবগুলোই 2 এর 3, হ্যাঁ। 5 এর 6, হ্যাঁ। 8 এর 9, আর 11-র 12। ঠিক, ক্লিয়ার তাহলে। হ্যাঁ, অ্যাপোক্লিম। এবার ওইটা মনে রাখতে হবে, অ্যাপোক্লিম কথার অর্থ হচ্ছে পতন বা ক্ষয়। এই ভাবগুলোতে বসে বসে থাকা কোনো গ্রহ, সে মূলত 50% কম ফল দেয়। কখন? দশা অন্তর্দশায়। ঠিক আছে, এই পর্যন্ত হলো। ক্লিয়ার হয়েছে? সবার লেখা হয়েছে? হয়েছে, সবার লেখা হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। আচ্ছা, এরপরে আমরা লিখব হচ্ছে উপচয় ভাব। উপচয় ভাব। উপচয় কথাটা শুনলে কিরকম মনে হয় না, যে উপচে উপচে পড়ছে, উপচে পড়া। তো উপচয় হ্যাঁ, ভাব হচ্ছে সেই উপচে পড়া ভাব। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোর মধ্যে কিন্তু মনের মধ্যে কনফিউশন তৈরি হবে, যে এই ভাবটা একটু আগে অমুক একটা ভাব বলছিল, সে আবার এখন অমুক একটা ভাবে চলে গেছে। তো এই অমুক তমুক সমস্ত কিছুরই উত্তর কিন্তু দশা অন্তর্দশায়। হুম। এবং কোন গ্রহ সংযোগ এবং সেই গ্রহদের বলবত্তার উপরে আপনাদের সেই ফলটা দেবে। এবার উপচয় কথার অর্থ হচ্ছে বৃদ্ধি। উপচয় কথার অর্থ বৃদ্ধি। সেই বৃদ্ধিগুলো কি কি হতে পারে? অর্থনৈতিক বৃদ্ধি, কর্মক্ষমতা, আমাদের প্রতিভার বিকাশ, এবং বস্তুগত সম্পদ। মানে এই আমাদের জীবনে বস্তুগত সম্পদ বলতে যা আমরা বুঝি, সেই সমস্ত সম্পদের বৃদ্ধি। এই ম্যাডাম কি কি এক আর না, একবার বলবেন হ্যাঁ আপনি? আমি বলি, উপচয় কথার অর্থ হচ্ছে বৃদ্ধি। এটা লিখেছেন। সেই বৃদ্ধিগুলো কি কি বৃদ্ধি হতে পারে আমাদের জীবনে? একটা হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি। অর্থনৈতিক বৃদ্ধি। আচ্ছা, এই এই যে জায়গাটা একটু বুঝে নেবেন। অর্থনৈতিক বৃদ্ধি, প্রতিভার বৃদ্ধি, এবং কর্মক্ষমতা বা কর্মদক্ষতার বৃদ্ধি। ঠিক আছে।
তাহলে আমরা বৃদ্ধি মূলত কোন ঘরগুলো দিয়ে বুঝেছি? বৃদ্ধি বলতে আমরা কোন ঘর বুঝেছি? কোন ঘরটাকে কোন ঘর ইন্ডিকেট করে বৃদ্ধি কথাটাকে? সেকেন্ড হাউস। house, সেকেন্ড হাউস। তাহলে যদি আমরা বলি, প্রথমে বলেছি যে অর্থের বৃদ্ধি, অর্থ কোন ঘর থেকে দেখা হয়? সেকেন্ড হাউস। second, সেকেন্ড হাউসের বৃদ্ধি কোন ঘরে গিয়ে হবে? 11th third, হাউস। না, third house, থার্ড হাউস। থার্ড। তাহলে সেকেন্ডের বৃদ্ধি আমরা থার্ড হাউস থেকে নিচ্ছি। তাহলে ধন সম্পত্তি উপচে পড়ছে গিয়ে থার্ড হাউস থেকে। তাহলে এটা লিখুন, থার্ড হাউস। সম্পদের যে অর্থনৈতিক যে বৃদ্ধিটা আমরা পেলাম সেটা হচ্ছে মানে থার্ড হাউস। এটা কি সেকেন্ড লর্ড যদি থার্ড হাউসে গিয়ে বসে? হ্যাঁ, এক্স্যাক্টলি। বা যদি ধরুন আপনি, আপনার হয়তো ফার্স্ট লর্ড গিয়ে থার্ড হাউসে বসেছে, এবার সেই ক্ষেত্রে বৃদ্ধিটা হবে কিরকম ভাবে? বৃদ্ধি হবে, আমরা থার্ড হাউস থেকে আরো বিচার করে থাকি কি, সংগ্রামের ঘর, পরাক্রমের ঘর, তাই তো? তো এই হুম। ক্ষেত্রেও আপনি আপনার সম্পদের বৃদ্ধি করতে পারেন, কিন্তু আপনার নিজের সংগ্রামের মাধ্যমে। এই যে ফার্স্ট লর্ড গিয়ে থার্ড হাউসে বসা, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চার্টে আছে। এবং দেখুন, সে নিজে কিন্তু তার পুরো সাম্রাজ্যটা একাই তৈরি করে ফেলেছে, তাই না? তার কিন্তু আর কেউ ছিল না, বাবা মা থেকে শুরু করে তার যে ছোটবেলাকার জীবন, আমরা সকলে জানি শ্রীকৃষ্ণের জীবন কাহিনী। তো এই ফার্স্ট লর্ড থার্ডে থাকার জন্য সেই সংগ্রামের মাধ্যমে গিয়ে তার সাম্রাজ্য তথা সম্পদ বৃদ্ধি ঘটিয়েছে। সেরকম সেকেন্ড লর্ডও যদি থার্ডে গিয়ে বসে, তখন কিন্তু সম্পদ বৃদ্ধিকে ইন্ডিকেট করে, উপচয় ভাব বলে। উপচয় ভাব মূলত ভালো ফল দিয়ে থাকে। তো তাহলে তো আমরা কি জানলাম? সেকেন্ড লর্ড এর পরবর্তী ঘর, বৃদ্ধির ঘর হচ্ছে থার্ড হাউস। তেমনি আমরা প্রতিভা, আমাদের কর্মকুশলতা, আমাদের ইন্টেলিজেন্সের বিচার করে থাকি কোন ঘর থেকে? 5। 5 নম্বর ঘর, এক্স্যাক্টলি। তাহলে পাঁচের বৃদ্ধি কত নম্বর ঘর হবে? 6। পাঁচের বৃদ্ধি 6 নম্বর ঘর। তাহলে এই 6 নম্বর ঘরটাও হচ্ছে উপচয় ভাব। এই 6 নম্বর ভাবটাও হচ্ছে উপচয় ভাব। একটার সঙ্গে একটা গুলাবেন না, এক্ষুনি বলবেন না যে ম্যাম আগে তো আমরা দুস্থান ধরেছি, সেটা সেখানে রাখুন, এখন আমরা ম্যাম, উপচয় ভাবে কনফিউজ থাকবো। হয়ে গেলাম এখানটায়। কনফিউজ হয়ে গেলে আচ্ছা, আমি ক্লিয়ার করছি। কোথায় কনফিউজ হয়েছে বলো? আপনি সেকেন্ড হাউস কে বললেন থার্ড হাউসে গিয়ে হচ্ছে মানে সেকেন্ড হাউসের লর্ড থার্ড হাউসে বসলে আহ, আহ, আপনার বৃদ্ধি ঘটাচ্ছে। বৃদ্ধি, মূলত বৃদ্ধি কথাটা কত নম্বর হাউস থেকে বিচার করা হয়? শুধু বৃদ্ধি কথা। সেকেন্ড হাউস থেকে। সেকেন্ড। তো আমরা ভাবত ভাবম পড়েছিলাম না একটা হ্যাঁ। দিন? হ্যাঁ, ভাবত ভাবম চার্টে আমরা কি শিখেছিলাম? যে প্রত্যেকটা ক্ষেত্রে হুম। প্রত্যেকটা ভাব হচ্ছে সে নিজে লগ্ন, তাই তো? হুম। তাহলে একদম তার পরের ঘরটাই হচ্ছে সেকেন্ড হাউস। ঠিক আছে। ঠিক আছে। এবার এইমাত্র আমি তোমায় প্রশ্ন করলাম যে একটা মানুষের প্রতিভা, তার হুম। কুশলতা, ইন্টেলিজেন্স, এই যে বিচারগুলো আমরা করি, সেটা কত হুম। নম্বর ভাব থেকে করি? ফিফথ হাউস থেকে। ফিফথ হাউস থেকে, রাইট? হুম। তাহলে এবার ফিফথের যদি বৃদ্ধি ভাব 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 ধরা হয়, তাহলে ফিফথের তার কত? সেকেন্ড হাউস থেকে হবে, সিক্স হাউস হবে। এবার ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ। ওকে। তাহলে আমরা 6 নম্বর ভাব থেকেও 6 নম্বর ভাবটাও ধরছি উপচয় ভাব। হলো। এবার ধরো তুমি হচ্ছে কর্মক্ষমতায় বৃদ্ধি পাবে, কর্মজীবনে তোমার প্রসপারিটি আসবে। তাহলে কর্মের দ্বিতীয়, অর্থাৎ কত নম্বর ঘর? 11। 11। 11, 11। 11। কর্ম হচ্ছে আমাদের 10 নম্বর ভাব থেকে বিচার করা হয়, এবং হুম। কর্মের বৃদ্ধি 11 অর্থাৎ নম্বর করতে হবে। 11 নম্বর ঘর। বুঝতে রাইট? পেরেছি। ক্লিয়ার? তাহলে 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, এই তিনটে ঘরকে বলা হয় উপচয় ভাব। ম্যাম কত বললেন? 3, 6 আর 11? তুমি বলো, আমি বলবো না, তুমি বলো কত নম্বর বললাম, বিচার করে বলো। আসলাম, ক্লাসে জয়েন হলাম, আজকে একটু দেরি হয়ে গেল। আরে, ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই দায়িত্ব সহকারে শুনতে হবে। এটা কিন্তু খুব, প্রত্যেকটা ক্লাসই মোটামুটি গুরুত্বপূর্ণই হয় আমাদের, যেহেতু ছোট সিলেবাস। তো আজকের ক্লাসটা কিন্তু মন দিয়ে শুনে নিও, 3, 6 এবং 11। ম্যাম রেকর্ডিং দিয়ে দেয়া হবে তো ইউটিউবে? কেন দিয়ে দেওয়া হয় না? না, আমি রেকর্ডিং দেখি না, আমি প্রতিদিন ক্লাসেই লিখি। এটাই তো ভুল। রেকর্ডিং দেখো না বলেই তোমাদের পরে যে কনফিউশনগুলো তৈরি হয়, সেটা আর ক্লিয়ার হয় না। রেকর্ডিংটা দেখবে, ক্লাসে তোমরা যেটা লিখে রাখছো রাখছো, আজকের ক্লাস হয়ে যাওয়ার পরে আরেকবার রেকর্ডিংটা দেখবে, তাহলে মনের মধ্যে যে কনফিউশনগুলো পরে তৈরি হচ্ছে, ওইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা মনে ছাপটা থেকে যাবে। শুধু খাতা দিয়ে পড়লে কিন্তু ক্লিয়ার হবে না। খাতাটা পড়ছো পড়ো, রেকর্ডিংটা আরেকবার শুনবে। হুম। আচ্ছা, ঠিক আছে। 3, 6, 11 নম্বর ভাবকে বলা হচ্ছে উপচয় ভাব। ঠিক আছে?
সৌম্যজিৎ বাবু আছেন নাকি ক্লাসে? হ্যাঁ ম্যাডাম বলুন। একটু বুঝিয়ে বলুন তো কি বুঝলেন উপচয় ভাবটা। উপছয় ভাব হচ্ছে আহ, বৃদ্ধি, যে আমাদের আয় ভাবের যে জায়গাগুলো আছে তার বৃদ্ধি ভাবগুলোকে আমরা উপচয় বলে থাকি। যেমন আয় ভাব হচ্ছে আমাদের সেকেন্ড হাউস, তো তার পরবর্তী দ্বিতীয় দ্বিতীয় ভাব যেমন থার্ড হাউস, ঠিক সেরকম পঞ্চমের দ্বিতীয় ভাব, সেটা হচ্ছে পঞ্চম ভাব, তো আমাদের আহ, যে কোনো রকম মানে প্রসপারিটিকে ইন্ডিকেট করে। তো তার সেকেন্ড হাউস হচ্ছে সিক্স হাউস। তো 3 নম্বর, 6 নম্বর এবং সেরকমই দশম ভাব কর্মস্থান, তার দ্বিতীয় ভাব হচ্ছে 11। হুম। তো সেই জন্য 3, 6 এবং 11 ভাবকে উপচয় ভাব হিসেবে ধরা হয়। তো ম্যাডাম, আমার একটা কোশ্চেন আছে, এক্ষেত্রে নবম ভাবের দ্বিতীয় ভাব যেহেতু টেন্থ, তো হুম। টেন্থকে কি উপচয় ধরা হবে না? হ্যাঁ, টেন্থকে আমরা উপচয় ধরতে পারি, কিন্তু এই ক্ষেত্রে মানে উপচয়ের ক্ষেত্রে আমাদের তিনটে দশম ভাবকেও অবশ্যই ধরবো। 3 নম্বর, 6 নম্বর, নবমের ভাগ্য বৃদ্ধি মানে ভাগ্যের মাধ্যমে যে কিন্তু বৃদ্ধি, এই সেই কারণেই বললাম, বৃদ্ধিটাকেও আমরা 10 নম্বর ঘরটাকে উপচয় ধরবো। তিন, কারণ ছয়, তিন 10 এবং 11 আপনারা 10টাও লিখে রাখুন। হ্যাঁ, থ্যাঙ্কস মনে করানোর জন্য। বলা একদম হবে। একদম একদম। নবমের যেহেতু বৃদ্ধি ভাগ্যের বৃদ্ধি, বা আমাদের নবম হাউস থেকে আমরা আশীর্বাদও ধরি। অনেক সময় আমাদের জীবনে অনেক রকম কিছুই ধরুন আটকে গেল, জীবনে সেটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে অনেক আশীর্বাদ, সেটা কিন্তু আমাদের মানে আশীর্বাদ প্রাপ্তি, সেটা দৈব আশীর্বাদ হোক বা গুরু আশীর্বাদও হোক, আমাদের সেই জীবনের বাধাটাকে অতিক্রম করিয়ে দেয়। তো এই নবমের যে বৃদ্ধিটা, ভাগ্যের যে বৃদ্ধি, সেটাকেও কিন্তু আমরা 10 নম্বর ভাব থেকেও কিন্তু আমরা উপচয়ের বিচার করব। তাহলে 3, 6, 10 এবং 11, 10 নম্বরটাও লিখে রাখুন। ম্যাম, আর একটা যে বললেন ওই যে বস্তুগত সম্পদের বৃদ্ধি, যেটা বস্তুগত আমাদের সম্পদ লাইফে একটা যা বললেন। কিছু আছে সবই তো বস্তুগত সম্পত্তি, তাই না? আমরা তো এখানে আধ্যাত্মিক লেভেলে যাচ্ছি না। এই যা কিছু প্রাপ্তি, এই যে বিচারগুলো হচ্ছে, সবই তো বস্তুগত। বুঝতে পারিনি? হুম, ঠিক আছে। মানে এই যে আপনার কর্ম, এই যে আপনার নিজের জীবন যাপনের অর্থ, এই সমস্ত তো বস্তুগতই। এখানে এখানে তো আধ্যাত্মিক কানেকশন এখনো নেই। যখনই আমরা আধ্যাত্মিক কানেকশনে যাব তখন সেটা আর বস্তুগত থাকবে না। বাকি সবই বস্তুগত আমাদের জীবনে। ঠিক আছে। আচ্ছা, তাহলে উপচয় ভাবটা গেল। এরপরে ত্রিক স্থান। আচ্ছা, ওই উপচয় ভাবে লিখে রাখুন ওখানে, রাহু কিন্তু উপচয় ভাবে সর্বদা ভালো ফল দিয়ে থাকে। 3, 6, 11তে রাহু ভালো ফল দিয়ে থাকে কর্মক্ষেত্রে। যদি পজিটিভ রাহু হয় তাহলে ভালো ফল দিয়ে থাকে, কিন্তু যদি দশমে বসে রাহু যদি কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়, তাহলে কর্ম সমস্যা দিয়ে থাকে। আদারওয়াইজ 3, 6, 11তে রাহু ভালো ফল দিয়ে থাকে, সর্বোত্তম ফল দিয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখুন ত্রিক স্থান। স্পেলিংটা কি হবে? আম, তয় রি ক, ত্রিক স্থান। যে স্থানগুলো আমাদের জীবনে বাধা বিপত্তি আনে বারবার, অর্থাৎ এইটা নিয়ে আমরা আগেও লিখেছি, দুস্থান যে ভাবগুলোকে বলে, সেই ভাবগুলোই হচ্ছে ত্রিক স্থান। লিখে ফেলুন কোন কোন ভাব দুস্থান লিখেছি আমরা। কোন কোন ভাব লিখেছি দুস্থান? 6 আর 12, 6 আর 12। 6, 8, 12। তাহলে 6, 8, 12কেই আমরা ত্রিক স্থানও বলবো। এই সমস্ত ভাব ত্রিক স্থান বা দুস্থান আমাদের জীবনে সর্বদাই বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে আমাদেরকে আটকে ফেলে। তো এই ভাবগুলোকে দুস্থান বা ত্রিক স্থান, দুটো আলাদা আলাদা, মানে দুটো ভাব একই কিন্তু আলাদা আলাদা নামে ডাকা হয়। তো এই দুটো ভাবকে একত্রে আমরা ত্রিক স্থান বা দুস্থান পতিও বলতে পারি, বা দুটো আলাদা আলাদা ভাবেও আমরা লিখতে পারি। ভাব কিন্তু সেই একই।
ম্যাম যতগুলো আমরা এতক্ষণ ধরে পড়ছি সবগুলো লগ্নের সাপেক্ষে লগ্নপতিকে নিয়েই হচ্ছে তো? এক না, শুধু লগ্নপতি নয়, লগ্ন সাপেক্ষে। একটু আগে যে তুমি উপচয়টা পড়লে সেটা তো তোমার প্রত্যেকটা ভাব সাপেক্ষে, যেমন দ্বিতীয়র দ্বিতীয়, পঞ্চমের দ্বিতীয়, ষষ্ঠের দ্বিতীয়, এরকম করে তো আমরা এগোলাম, তাই না? পঞ্চমের লগ্ন দ্বিতীয়। লগ্নের সাপেক্ষে হলাম তো, লগ্নের সাপেক্ষে আপনি যদি এখানে আমি ত্রিক স্থানটাই যদি ধরে নিই লগ্নের শর্টকাট। সাপেক্ষে কিন্তু লগ্নপতির সাপেক্ষে নয়, ঠিক আছে? ধরো তাহলে তোমার লগ্ন হচ্ছে, সাপোজ করো তোমার লগ্ন হচ্ছে মিথুন। হুম হুম। ওই মিথুন লগ্ন সাপেক্ষে, এবার মিথুন লগ্নপতি সে হয়তো গিয়ে অষ্টমে বসে আছে, সেখান হুম থেকে নয় কিন্তু। শুধু তোমার যেটা লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে হিসাব করব, যেগুলো যেগুলো লগ্ন সাপেক্ষে বলেছি। কিন্তু যেগুলো যেগুলো লগ্ন সাপেক্ষে বলিনি, যেমন ধরো এইমাত্র উপচয়টা আমরা শিখলাম, যে আহ, বিচারটা আমরা করলাম, কিন্তু ওই যেমন লগ্ন সাপেক্ষে বললাম 3 নম্বর ভাব, 6 নম্বর ভাব, 10 নম্বর ভাব, 11 নম্বর ভাব, এই ভাবগুলো কিন্তু তোমার লগ্ন সাপেক্ষে বিচার প্রত্যেকটারই। এখানে কোনো মানে গ্রহের প্লেসমেন্টের কোনো ব্যাপার নেই, না, শুধু গ্রহ জাস্ট ভাবের প্লেসমেন্ট, ব্যাপারটা গ্রহ, হচ্ছে। হ্যাঁ শুধুই ভাব। গ্রহ প্লেসমেন্ট ফলটা কিরম দেবে সেটা আমরা বিচার করব, যেটা আমরা শিখছি যে এখানে কোনো গ্রহ বসলে সে কিরম ফল দেয়। হুম। ঠিক কিন্তু আছে, মূলত আপাতত আর বিচারটা যদি একটা হচ্ছে ভাব নিয়ে গ্রহ লগ্ন আমরা না ভিত্তিক। বসে, আর যদি গ্রহ না বসে ম্যাম, সেক্ষেত্রে রাশি। সেক্ষেত্রে দৃষ্টি ভালো। থাকবে, কিছু না কিছু কানেকশন থাকবে, নাক্ষত্রিক কম্বিনেশন থাকবে। বলছি ত্রিস্থানটা তো লগ্ন সাপেক্ষে বলেননি তাই তো? হ্যাঁ ওই তো একই, 6, 8, 12 সবই লগ্ন লগ্ন সাপেক্ষে। আচ্ছা, এইটুকু সবার ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে আমরা লিখি হচ্ছে বাধক গ্রহ। বাধক গ্রহ, এই বাধক কথা দিয়ে আমরা ভাবতে পারি যে জীবনে হয়তো বাধা বিপত্তি আসছে, কিন্তু বাধক গ্রহ মূলত বাধা বিপত্তি নয়। বাধক গ্রহ মূলত বধের কারক। বধ মানে নিধন, মৃত্যু সম যন্ত্রণা। তো বাধক গ্রহ কিন্তু ইন্ডিকেট করে, বাধক ভাব ইন্ডিকেট করে দশা অন্তর্দশায়, যে এই মানুষটা, ওই দশা অন্তর্দশা যদি বাধক রিলেট করে, মারক এবং বাধক যদি রিলেট করে, তাহলে মানুষটার জীবনে মৃত্যু সম যন্ত্রণা আসে। তো বাধক কথার অর্থ বাধা নয়, বাধক কথার অর্থ বধের কারক। লিখুন। বাধক গ্রহই কি মারক গ্রহ না, একই সাথে? না, আলাদা করে লিখবো আলাদা, সব? সেটা আসছে, আগে বাধকে থাকুন, বাধকটাকে লিখে নিই। আচ্ছা আচ্ছা। বাধক গ্রহ মূলত মূলত বধের কারক। নিধন বা বধের কারক, তাই তো? হ্যাঁ, বাধক গ্রহের অর্থ বাধক ভাব কথার অর্থ হচ্ছে নিধন বা বধের কারক। বধের কারক, তাই বাধক। বাধক মানে কিন্তু বাধা বিপত্তি নয়। বাধা, বাধক আর বাধা এই কথাটা প্রায় সিমিলার শোনায় বলে আমরা ভাবি বাধক গ্রহ মানে হচ্ছে জীবনে বাধা দেবে। তা নয়, এরা কিন্তু দশা অন্তর্দশায় মৃত্যু সম যন্ত্রণা দেয়, যেহেতু বধ বা নিধনকে বোঝাচ্ছে। এবার এই বাধক গ্রহ কারা কারা, ওই বাধক ভাব কারা কারা, এখানটায় এই নিজেদেরকে একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। আমি আপনাদের কাছ থেকেই জিজ্ঞেস করব। চর, স্থির আর দ্ব্যর্থক, 3 ধরনের রাশি আমরা জেনেছি। এবার প্রথমে আপনারা লিখে নিন যে চর, স্থির, দ্ব্যর্থক। পাশে লিখে নিন কত নম্বর কত নম্বর ভাবকে চর, কত নম্বর কত নম্বর, মানে রাশি, কোন কোন রাশিকে চর রাশি বলা হয়, কোন কোন রাশিকে স্থির রাশি বলা হয়, কোন কোন রাশিকে দ্ব্যর্থক রাশি বলা হয়। প্রবল মনে আছে? মনে আছে কিন্তু একটু ভুলে ভুলে যাচ্ছি। ভুলে ভুলে যাচ্ছি, ঠিক আছে, কার মনে আছে? পল্লবীর মনে আছে? হ্যাঁ ম্যাম, মনে আছে। বলে দাও সবাইকে। চর রাশি কোন কোন? চর রাশি হচ্ছে 1, 4, 7, 9। লেখো সবাই। 1, 4, 7, 9। এবার স্থির রাশি। 2, 6, 8, 10। 2, 5। মানে পৃথ্বী রাশিগুলো হচ্ছে স্থির রাশি। হ্যাঁ, 2, 6 নয়, 2। 6 তো পৃথ্বী রাশি। 5। 2, 5 তো ম্যাম। 2, 5। ও সরি। হ্যাঁ ওই তো, 2, আর 5ই হবে, আপনারা একটু মিলিয়ে মিশিয়ে করুন। 2, 2, পৃথ্বী 5, কেন 5 8। হতে যাবে?
চর স্থির, স্থির। তীর হলো বৃষ রাশি, সিংহ রাশি। হ্যাঁ, পাঁচই ও তো। বৃশ্চিক না, রাশি আর কুম্ভ রাশি। কুম্ভ এখানে রাশি। এটা অ্যাপ্লাই স্থির, হচ্ছে না। হ্যাঁ, কুম্ভ ঠিকই তো রাশি, বলেছে। হ্যাঁ। বৃষ, দুই, সিংহ, 5, 8, 11। আচ্ছা, একজন দুই, বলুন। 5, 8, 11। হ্যাঁ, চর স্থির। এবার দাঁতকগুলো বলে দিন, তিন। দাঁতক বলে দাও পল্লবী। তিন, 6, ছয়, মিথুন, 6, কন্যা। 9, 12। হ্যাঁ, 3, 6, 9, 12। 9 হবে কি? একটা একটা করে ছাড়ো না, একটা একটা করে ছাড়লেই তো হবে। 1, 4, 7, 10 প্রথমে হলো চর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নয় হবে পরেরটা না দিয়ে কেন? একটা একটা আর করে বাদ 12, দাও। 12। হুম। ধনুরাশি, জাতক রাশি। চর, স্থির, দাঁতক, তিনটে লিখে নাও। সবার লেখা কমপ্লিট হয়েছে? কারোর হ্যাঁ যদি ম্যাম। হয়নি বলো, আবার কেউ না কেউ হেল্প করে দেবে। বলো, সবার হয়েছে লেখা? হ্যাঁ, হ্যাঁ। না লেখা থাকলে পরে নিজেরা দায়িত্ব সহকারে লিখে নেবে, পরে আবার বুঝিনি এটা বলো না। এবার দেখো, এই যে তিন ধরনের, এই চর স্থির দাঁতক তিনটে রাশির আমরা মানে মানুষকে ধরলাম, তিনটে রাশির আলাদা আলাদা পেলাম। যদি কোনো লগ্ন, মানে যে জাতকের চার্ট তোমরা দেখবে, সেই জাতকের চার্ট যদি চর আহ, রাশির জাতক হয়, অর্থাৎ 1, 4, 7, 10, এইগুলো যদি কারোর লগ্ন হয়, মেষ লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, অথবা মকর লগ্ন, এই লগ্নের মানুষজনদের জন্য বাধক হচ্ছে 11th লর্ড, তার লগ্ন সাপেক্ষে 11th লর্ড। আবার বলছি, চর রাশির লগ্ন যদি হয় কারোর, চর রাশির লগ্ন যদি কারোর হয়, তাদের ক্ষেত্রে বাধক গ্রহ বা মানে বাধক, বাধকের যে ভাব বা বাধকের যে গ্রহ, সেটা হচ্ছে 11th লর্ড বা 11th ভাব। 11th ভাবটা তার বাধক ভাব হচ্ছে, আর 11th ভাবের যে মালিক, সেটা হচ্ছে তার বাধকের লর্ড হচ্ছে। এটা হচ্ছে চরদের জন্য। এবার স্থির যারা আছে, স্থির রাশি যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে বাধক হচ্ছে 9th। এক্ষুনি তোমাদের প্রশ্ন আসবে মনে মনে, যে ম্যাডাম, নাইন তো ভাগ্য ভাব, তাহলে কি করে বাধার ফল দেবে? তো কথা হচ্ছে, ওই যে আমরা প্রথমে বলেছিলাম যে কোনো যেহেতু নাইনথের লর্ড, মানে নাইনথের অধিপতি গ্রহ, তো আমরা একটা প্রথমেই পড়েছি যে কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়। প্রত্যেকটা গ্রহ তার ভাব সাপেক্ষে শুভ অশুভ ফল দেবে। তো এই যখন নাইনথের যে লর্ড, সেই নাইনথের লর্ড যেমন প্রত্যেকটা ভাব থেকে আমরা একাধিক করে কারকত্ব শিখেছি, প্রত্যেকটা ভাবেই আমরা দেখেছি কিছু পজিটিভ কারকত্ব থাকছে, কিছু নেগেটিভ কারকত্বও থাকছে। তো পজিটিভ কারকত্বটা আমরা যেরকম পাবো, নেগেটিভটা যে আমরা পাবো নয়, তা পাবো না তা তো নয়, পাবো নিশ্চয়ই। যদি কোনো রকম ভাবে এই দশান্তর দশায়, যেমন ও এরপর ও জিজ্ঞেস করেছিল মারক আর বাধক এক কিনা, মারক আর বাধক এক না, আমরা মারক এরপরে পড়ছি। তো যদি কারোর ক্ষেত্রে দশা অন্তর্দশায় এই বাধক এবং মারক দুজন পরস্পরের দশা অন্তর্দশায় কানেক্ট করে, তাহলে কিন্তু এই ব্যক্তির জীবন মৃত্যুসম যন্ত্রণা ভোগ করবে, সেটা নাইন্থ লর্ড মানে ভাগ্য ভাবপতি হলেও। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে জাতক রাশি। জাতক রাশিদের জন্য 7th লর্ড বা 7th ভাব। তাহলে কখন এই ফলটা পাবো আমরা? তখনই আমরা পাবো যদি কোনো মানুষের, মানে কোনো জাতকের সময়টা, যে দশাটা অন্তর্দশাটা, যদি কোনো রকম ভাবে খারাপ দশা, যেমন আমরা দুস্থানপতি দেখলাম বা ত্রিকভাব দেখলাম, তাদের কোনো রকম দশা অন্তর্দশা চলে, তার সঙ্গে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এরকম করে চলে, তো তার সঙ্গে দেখা গেল দশা একটা খারাপ পতি চলেছে, তার সঙ্গে অন্তর্দশায় চলে চলে এলো মারকের, এবং তারপরে প্রত্যন্ত দশায় চলে আসলো বাধকের, ওই সময়টা কিন্তু মানুষটার জীবনে মৃত্যুসম যন্ত্রণা আসবেই। ঠিক আছে? ম্যাম,
হ্যাঁ, বলছি, মানে 1 4 7 9 এগুলো তো চর রাশি। এর 1 4 এর 7 10 হবে, 1 4 7 9 10। হবে না। হ্যাঁ, 1 4 7 10 এর 11th ভাব হুম বাদক। ঠিক হুম হুম। আছে। মানে প্রত্যেকটা রাশি সাপেক্ষে একের প্রত্যেকটা রাশিকেই 11th, আমরা লগ্ন আবার ধরে নেব। 4-এর তাহলে 11th হ্যাঁ, প্রত্যেকটা দেখো, যখন আমরা এককে লগ্ন ধরছি, ধরে তার 11th। হ্যাঁ এককে ধরছি মানে মেষ, তাহলে মেষের হুম। হচ্ছে 11th, অর্থাৎ কুম্ভ। হুম। কুম্ভ হুম। রাশি, কুম্ভ রাশির হুম। ঘরটা অর্থাৎ ওই ভাবটা এবং কুম্ভ রাশির মালিক ঘরকে মানে অধিপতি গ্রহ শনি মহারাজ। দেখো কুম্ভ রাশির ক্ষেত্রে সে কিন্তু আবার কর্মপতিও, 11th লর্ড, তথাপি সে কিন্তু বাধক। এবার এই কর্মপতি এবং ইচ্ছাপতি দুইজনই, সে তো ভালো লর্ড, সে তো আহ, শুভ ফল দেবে, কিন্তু শুভ ফল দেওয়া সাপেক্ষেও সে কিন্তু মাথায় রাখতে হবে যে এই মানুষটা বাধক মানে এই যে লর্ড শনি মহারাজ, সে কিন্তু বাধকপতিও বটে। অর্থাৎ যদি কোনো রকম ভাবে দশান্তর দশায় কখনো এই মেষ লগ্নের ক্ষেত্রে মারক বাধকের দশান্তর দশা চলে আসে, তখন কিন্তু এই শনি মহারাজ এই কর্মের আর ইচ্ছার পূরণের কাজ ফলটা দেবে না, তখন কিন্তু বাধকের ফলটাই দেবে। কারণ তার সঙ্গে যে আরেকজন দশা বা অন্তর্দশাকে রিলেট করেছে, সেটাও কিন্তু খারাপই। ঠিক আছে, ক্লিয়ার, বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ আচ্ছা, ম্যাম, হ্যাঁ। ক্লিয়ার। এইবার আমরা লিখবো হচ্ছে মারক। মারক কথার অর্থ কি? মারক কথার অর্থ কিন্তু সরাসরি ভাবে মার পড়া। এ কিন্তু আমাকে মানে ওই যে বাধক বলতে যে বধ করছিল, মারক কিন্তু বধ করবে না, কিন্তু মারক হচ্ছে মার দেবে, মানে জীবনে স্ট্রাগল পিরিয়ডটা অনেক বাড়িয়ে দেবে। বলে না যে মার পড়েছে জীবনে, সেই মারটা দেবে বা জীবনে কিন্তু স্ট্রাগলটা অনেক বেশি বাড়িয়ে দেবে। এই যে মারক, মারক বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে 2 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর। 2 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরকে বলি হচ্ছে, এটা সবার ক্ষেত্রে যতগুলো লগ্ন আছে, 12টা লগ্ন, 12টা লগ্ন সাপেক্ষে প্রত্যেকেরই 2 নম্বর ঘর এবং, সরি, 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর আমি ভুল বলেছি, 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর হচ্ছে মারক গ্রহ, এই মারক ভাব। এবার কেন মারক, 2 আর 7 কেন মারক হচ্ছে? দেখো লগ্ন সাপেক্ষে আমি, লগ্ন হচ্ছি আমি, আর আমার ব্যয় হয়ে যাওয়া, সেটা কত নম্বর ভাব থেকে হচ্ছে? চাপ। 2 বারো। নম্বর। 12 নম্বর আমার ব্যয় হয়ে যাওয়া, বা 2 নম্বর বারো আমার। নম্বর তাহলে এই ক্ষেত্রে দেখো যে আয়ুর বিচার করি আমরা কত নম্বর ঘর থেকে? 8 নম্বর। অষ্টম। অষ্টম। তাহলে অষ্টমের দ্বাদশ কত নম্বর ঘর হচ্ছে? 2 সেভেন। নম্বর। এই 2 নম্বর। তো অষ্টমের দ্বাদশ, 7th হাউস। অষ্টমের দ্বাদশ, 7th হাউস। 7th হাউস, ওই ঘরটাতে এসে দেখো আয়ু শেষ হয়ে যাচ্ছে, আয়ুর মৃত্যু হলো, ব্যয় মানে ব্যয়, সে চলে গেল। যে আয়ুটা অষ্টম, সে যখন সপ্তমকে কানেক্ট করলো, অর্থাৎ আয়ুর যে ব্যয় সেইটাকে কানেক্ট করলো, অর্থাৎ আয়ুর শেষ হয়ে যাওয়া। তাহলে অষ্টমের 12th হাউস হচ্ছে সপ্তম, যেখানে আয়ুর সমাপ্তি, সেই জন্য আমরা সপ্তম হাউসটাকে ধরছি হচ্ছে মারক। আর একটা ধরছি, অষ্টম যদি আয়ুর কারক হয়, তাহলে অষ্টমের অষ্টম কত নম্বর ঘর, হিসাব করে বলো। ম্যাডাম, অষ্টমের অষ্টম হবে না, থার্ড হাউস, সপ্তম হবে? থার্ড হাউস। অষ্টমের অষ্টম, অষ্টমের অষ্টম অষ্টম, যদি থার্ড আয়ু হাউস। ধরছি, অষ্টমের অষ্টম অষ্টম মানে থার্ড হাউস, অষ্টমের থার্ড আয়ু, হাউস 12th হাউস। অষ্টমটাকে লগ্ন ধরলে তার আয়ু কত নম্বর ঘর হচ্ছে? থার্ড হাউস। থার্ড থার্ড হাউস। হাউস। এবার থার্ড হাউসের বিয়োগ হয়ে যাওয়া বা দ্বাদশ হয়ে যাওয়া, সেটা কি হবে, কত নম্বর ঘর? সেকেন্ড হাউস। 2nd হাউস। এই জন্য 7 নম্বর এবং 2 নম্বর ঘরটাকে আমরা মারক ধরছি। এটা কি ক্লিয়ার করতে পারলাম নাকি আরেকবার বোঝাবো? ম্যাম অষ্টম, আরেকবার বলুন। আরেকবার আরেকবার বোঝান ম্যাম। আরেকবার বুঝাই। ধরো আমি হচ্ছি লগ্ন, আমার ব্যয় হয়ে যাওয়া হচ্ছে 12 নম্বর ঘর, এটাও সবাই জানি। এবার আমরা আয়ুর বিচার করি হচ্ছে 8 নম্বর ঘর থেকে, রাইট? তাহলে 8 নম্বর ব্যয় হয়ে যাবে কত নম্বর ভাবে? 8-এর 7 12। নম্বরে। আটের সপ্তম। বারো কত নম্বর দিয়ে? এইট আয়ু হাউসের 12 সপ্তম নম্বরে, দিয়ে হবে। 7th। সপ্তম। সপ্তম, তাই তো? 8-এর 12 মানে হচ্ছে সপ্তম, মানে আয়ু ওখানে হ্যাঁ। গিয়ে ব্যয়ের ঘরে চলে গেল, তার জন্য সপ্তম। এবার আমরা ভাবত চলে যাই, 8 নম্বর ঘরটাকে আমরা যদি লগ্ন ধরি, ওটা আয়ু, আমরা জেনেছি 8 নম্বর ঘর থেকে আমরা আয়ুর বিচারটা করি। তাহলে 8 নম্বরটাকে লগ্ন ধরলে ওর আয়ু, মানে 8-এর 8 কত নম্বর ঘর?
তিন থার্ড নম্বর, হাউস। থার্ড হাউস। 3 নম্বর। 8-এর 8, মানে 8টাকে লগ্ন ধরলে 8-এর আয়ু হচ্ছে আবার থার্ড হাউসে। সেই থার্ড হাউস মানে 8-এর যে আয়ু, সেই থার্ড হাউসটা আবার ব্যয় হয়ে যাবে কত নম্বর ঘরে? 2-এ। 2-এ। তাহলে 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরটাকে এই জন্য মারক ঘর বলা হয়। এই দুটো ঘর নেগেটিভ ঘর। এই মারক এবং বাধক, আগে যেটা পড়লাম, মারক এবং বাধক যদি দশা অন্তর্দশায় কানেক্ট হয়, মৃত্যু সম যন্ত্রণা বা মৃত্যুও হতে পারে। এটা লিখে নিন। ম্যাম, হুম। সেভেন্থ লর্ড যদি সেকেন্ড হাউসে গিয়ে বসে, হুম, কি হবে? তাহলে কি হবে? কত কিছু হতে পারে বলো তো। না মানে মারক গিয়ে বাধকে বসলো। ওই যে বসাবসি, আমি কি বলেছি, বসাবসিতে ফল এরা দেয় না। এরা কখন দেয় ও ফল? আচ্ছা, শুধু দশা দশা অন্তর্দশায়। অন্তর্দশায়। তোমার যে কোনো কানেকশন, যে কোনো কানেকশনের ফল কি হতে পারে, সেটা তো আমি ওটাই বললাম যে শনি মঙ্গল যোগ নিয়ে তুমি বসেছো চার্টে, আমি বসেছি চার্টে, তাহলে কি আমার প্রতিদিন অ্যাক্সিডেন্ট হবে? শনি মঙ্গল মানে রক্তপাত ঘটাবে, আমার প্রতিদিন দুর্ঘটনা হবে না। কখন হবে? প্রত্যেকটা দিনই তো আমাদের লাইফে যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা প্রাণদশা যেগুলো চলছে। বাধক একবার বলবো? কি বলবো, বাধকটা তো বলেছি। কি বলবো? আপনি একটু শুনে নেবেন, আমাদের ক্লাস একদম শেষের দিকে রেকর্ডিং ভিডিওটা একবার শুনে নেবেন। কি যেন বলছিলাম পল্লবী। তো এই যে দশা অন্তর্দশা কানেক্টেড হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবে, দশা অন্তর্দশা আমাদের পরের পড়া, তবুও একটা জিনিস বলে রাখছি। দশা হচ্ছে তোমার বাড়ির কর্তা, তোমার বাড়ির বাবা, ঠিক আছে? অন্তর্দশাকে, মানে আমাদের মা। যে দশা থাকে না, যে এই 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 দশাটার সাথে এই যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, এরা কে কতটা কাজ করে। অন্তর্দশা হচ্ছে তোমার মা। হুম। প্রত্যন্ত দশা কে জানো? প্রত্যন্ত আমি দশা, নিজে। না না, প্রত্যন্ত দশা হচ্ছে যদি তোমার বাড়িতে কোনো কাজের লোক থাকে, আমি এটা এমনি এক্সাম্পল দিচ্ছি। তোমার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, বা তোমার বাবার বাড়িতে তোমরা অবস্থান করছো, তাহলে তোমার দিদা এসছে, আর কিংবা তোমার ঠাকুরমা আছেন। কেন জানো তো কিভাবে হয়? দশা অন্তর্দশা দেয়ার মানে ঠিকঠাক, তারা দুজন মধ্যে ভালো আছে, সুখে শান্তিতে আছে, অসুবিধা নেই। প্রত্যন্তর দশা, সারাদিন পরে বাবা কাজ করে এলো, ঠাকুমা সে করছে কি গিয়ে, জানিস তো খোকা, তুই চলে যাওয়ার পর বৌমা আমাকে এই কথাগুলো বললো। এই যে কাজ করে দেওয়া। হ্যাঁ। তো তাই জন্য অন্তর্দশা তো মূলত বিচারটা অন্তর্দশা হয়, কিন্তু প্রত্যন্তর দশা কিন্তু কাঠি করার জন্য ওস্তাদ। হ্যাঁ। সেই কাঠি করে কিন্তু প্রথম দুটো দশা অন্তর্দশাকে পুরো ঘেঁটে দেয়। তাই জন্য যেমন আমরা দশা অন্তর্দশা করছি, প্রত্যন্তর দশাও কিন্তু খুব এফেক্টিভ। ওই যে একটুখানি টুক করে লাগিয়ে দেবে, পুরো দুটো দুটো প্রথম দুজনের সম্পর্ক একদম ঘেটে যাবে। তো দশা কার চলছে তার সঙ্গে দশার থেকেও অন্তর্দশা বেশি মাহাত্ম্যপূর্ণ। আর তারপরে হচ্ছে প্রত্যন্ত দশা। ঠিক আছে? তো যে কোনো যোগ, যে কোনো সংযোগ ফলপ্রসূ তখন হবে যখন ওই ব্যক্তি চার্টে দশা অন্তর্দশা কানেক্টেড হবে। আদারওয়াইজ কিন্তু ওই দশা অন্তর্দশা মানে যোগ নিয়ে একটা মানুষ সারা জীবনেও সেই যোগের ফল নাও পেতে পারে, যদি কিনা সঠিক দশা অন্তর্দশা না আসে। ঠিক আছে? আমি তাহলে বলতে আমাদের চাইছি ম্যাডাম, যদি এরকম হয় তাহলে তো ফলটা আরো বেশি হবে আর কি। সেভেন্থ লর্ড গিয়ে যদি সেকেন্ড হাউসে বসে যায় কারো, দশা অন্তর্দশার সময় প্রকট ফল হবে খারাপ প্রকট ফলটা। ফল হবে, একদম হতেই পারে। অষ্টম সেভেন্থের কানেক্ট হলেও হতে পারে, একেবারেই হতে পারে। 7 আর 2 এর কানেকশন হুম, খুব হলে আরো বেশি হতে পারে, এটাই বলছি। একদম। যে প্রত্যেকটা ভাবের থেকে আমরা ভালো যেরকম ফল পাচ্ছি, ভালো কারকত্ব আমাদের শুনতে খুব ভালো লাগছে, সেভেন্থ হাউস থেকে স্পাউস, সেভেন্থ হাউস থেকে ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছি, এগুলো যেরকম ভাববো, সেরকম ওই কোটিপতি মানুষটাও একদম রোগগ্রস্ত হয়ে গিয়ে একেবারে হসপিটালে গিয়ে তো একদম সে কপরদক শূন্যও হতে পারে। তো সেই বিচারটা আমাকে করতে হবে, সব সময় যে আমি ভালো বিচার করতে পারবো এমন তো নয়। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। সবাই খুব মন দিয়ে পড়ো, তোমাদের পড়াশোনাটা একটু পিছিয়ে আছে কিন্তু বারবার করে বলছি, মন দিয়ে কয়েকজন হ্যাঁ, পড়ো, বাকিরা পড়ছো ঠিক না। আছে। হ্যাঁ। তো তো হ্যাঁ বলো শিল্পী, বলো। ম্যাম, যদি লগ্নেশ হচ্ছে 8 হাউসে বসে, তাহলে লগ্নেশের দশায় আমরা ভালো ফল পাবো না খারাপ পাবো? আচ্ছা, লগ্নপতি গিয়ে এইটতে গিয়ে বসলো, এইটটা কি ভালো ফল, ভালো ঘর? না। আচ্ছা, তুমি বলছো যে শুধু লগ্নের দশা চলছে, বা লগ্নের দশা চললে লগ্ন তোমাকে মহাদশা। ভালো ফল দেবে। লগ্নের দশা মানে তোমাকে তোমার নিজের দশা।
এই দশা তো শুধু একমাত্র কাজ হয় না, এই যে বললাম অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা, যদি অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা যদি ভালো থাকে তুমি ভালো ফল পাবে। কিন্তু যদি এই এই যে লগ্ন চলছে অন্তর্দশায় বা প্রত্যন্তর দশায় ওই অষ্টম চলে এলো, এবং মাঝখানের যে আরেকটা ঘর বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা এরা যদি কোনো রকম ভাবে নেগেটিভ হাউস কানেক্ট করে, তাহলে ভালো সময় যাবে না। এবার কেমন ভালো যাবে না সেটা তোমাকে দেখতে হবে অন্তর্দশা প্রত্যন্তর দশায় কোন কোন খারাপ ভাব কানেক্ট করেছে, সেই খারাপ ভাব থেকে কোন কোন বিচার আমরা করি, সেই ধরনের ফলটা সেই সময় পাবো। তবে দশা অন্তর্দশার বিচারটা মূলত নাক্ষত্রিক হয়, সেটা আমরা এখনো শিখিনি, আর একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে। একটা কথা বলবো। হুম, বলুন। বলছি এই যে লগ্নপতি যেটা বললো অষ্টমে বসলে খারাপ ফল পাবো, হুম। তো সেক্ষেত্রে তার 10th লর্ডও তো মানে সেটা যেটা লগ্নপতি হচ্ছে তার 10th লর্ডও তো লর্ডও মানে সেইটাই হচ্ছে। মানে ধরুন যদি আপনি ইয়ে রাশি ধরা হয়, কন্যা না, রাশি ধরা হয়। এইট আর টেন্থ সেই লর্ড হবে না। আপনি ধরুন মেষ রাশি, কারণ মেষ লগ্ন, না না মেষের এইট কে হচ্ছে, মেষের এইট মঙ্গল হচ্ছে, টেন্থ তো শনি মহারাজ হবে, কি করে এইট আর টেন্থ একই হবে? এরকম কোনো না না বিষয় নেই। আমি বলছি তো, ধরুন আমার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, প্রশ্নটা আপনি গ্রুপে দিন, স্যারের এরপরে ক্লাস আছে, আমাকে ক্লাস ছাড়তে হবে। এই পর্যন্ত আমরা, শুভরাত্রি, আজকে আর রাখার একদম সময় নেই। আপনারা আহ, আজকের মতন গুড নাইট, গ্রুপে দিন, আমি উত্তর দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ গুড নাইট ঠিক ম্যাম। আছে।